বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বাংলা থেকে 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই প্রশ্ন উত্তরগুলো যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় এসেছিল। আপনি পুরো আয়োজনটি দেখতে থাকুন এবং প্রশ্ন উত্তরগুলো আয়ত্ত করার চেষ্টা করুন। কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান হচ্ছে ম রয় দীর্ঘি চয়রস্যি কয়াকার মরীচিকা। মরীচিকা বানানটি শুদ্ধ। এখানে অপশন বি হলো উত্তর 4টি অপশনের মধ্যে থেকে। পরভৃত পর ভয়রিত পরভৃতের সমার্থক কোনটি? পরভৃতের সমার্থক হচ্ছে কোকিল। অপশন ডি হচ্ছে কোকিল, এটাই হচ্ছে সঠিক উত্তর। এখন পরভৃত মানে হচ্ছে কোকিল, আর কাক হচ্ছে ভয়রি হসন্তা। পরভৃত মানে হচ্ছে কাক। পরভৃত মানে হচ্ছে কোকিল আর পরভৃত মানে হচ্ছে কাক। মনে রাখার চেষ্টা করবেন, আপনারা অনেক সময় এটা ভুল দাগায় আসেন। কাকটাকে কোকিল, কোকিলটাকে কাক দাগায় আসেন, এরকম যেন না হয়। সার্থক কোন সমাসের উদাহরণ? সার্থকটা হচ্ছে, আমরা একটু ব্যাখ্যাটা দেখব। সার্থক সহার্থক বহুব্রীহি সমাসের উদাহরণ। এখানে সহার্থক বহুব্রীহি সমাসে বিশেষ্য পদের বহুব্রীহি সমাস হলে তাকে সহার্থক বহুব্রীহি সমাস বলা হয়। এই সহার্থক বহুব্রীহি সমাসে সবসময় এর সমাসবদ্ধ পদে সবসময় দন্তস্য থাকবে। বৈশিষ্ট্যগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। এই সহার্থক বহুব্রীহি সমাসের সমাজবদ্ধ পদে সবসময় দন্তস্ব থাকবে এবং ব্যাস বাক্যের সাথে সহিত বর্তমান যুক্ত থাকবে। এই সমাসের সমাসবদ্ধ পদে সবসময় দন্তস্ব থাকে এবং ব্যাস বাক্যের সাথে সহিত বর্তমান যুক্ত হয়। যেমন অর্থের সহিত বর্তমান, এটা হচ্ছে সার্থক। এখানে বাধ্যতামূলক সহিত বর্তমান থাকবে। যেমন বান্ধবের সহিত বর্তমান, বান্ধবের সহিত বর্তমান, এটা হচ্ছে সবান্ধব। স্ত্রীর সহিত বর্তমান, স্ত্রীর সহিত বর্তমান হচ্ছে সস্ত্রীক। সুতরাং এখানে মানে সমাসবদ্ধ পদের দন্তস্ব থাকবে এবং ব্যাস বাক্যের শেষে সহিত বর্তমান থাকবে। বান্ধবের সহিত বর্তমান, এটা হচ্ছে সবান্ধব। স্ত্রীর সহিত বর্তমান, এটা হচ্ছে সস্ত্রীক। মনে রাখার চেষ্টা করবেন। এই বৈশিষ্ট্যটুকু যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনি সহার্থক বহুব্রীহি সমাস বিষয়ক যে কোনো প্রশ্ন আসলে সঠিকভাবে উত্তর দিতে পারবেন। পরের প্রশ্নে ফিরে যাচ্ছি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্স এর সমার্থক বাংলা প্রতিশব্দ কোনটি? সিনট্যাক্সের সমার্থক বাংলা প্রতিশব্দ হলো বাক্যতত্ত্ব। সিনট্যাক্সের পাশাপাশি যেগুলো আছে সেগুলোর সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। এই প্রশ্নের ব্যাখ্যাটায় যাব। ফনোলজি হচ্ছে ধ্বনিতত্ত্ব। মরফোলজি হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। তাহলে দেখতে পাচ্ছেন, ফনোলজি হচ্ছে ধ্বনিতত্ত্ব, মরফোলজি হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। সিনট্যাক্স হচ্ছে বাক্যতত্ত্ব বা পদক্রম। সিনট্যাক্স হচ্ছে বাক্যতত্ত্ব বা পদক্রম। আর সেমান্টিস হচ্ছে অর্থতত্ত্ব। ধন্যবাদ। মনে রাখার চেষ্টা করবেন, সিনট্যাক্স হচ্ছে বাক্যতত্ত্ব, কিন্তু সেমান্টিসটাও কিন্তু অনেকবার এসেছে। সেমান্টিস হচ্ছে অর্থতত্ত্ব, আবার ফোনোলজিটাও এসেছে। ফোনোলজি শব্দের অর্থ ধ্বনিতত্ত্ব। পরের প্রশ্ন ফিরে যাচ্ছি। মঙ্গল কাব্য কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন? মঙ্গল কাব্য হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্যের নিদর্শন হচ্ছে মঙ্গল কাব্য। অনিল শব্দের অর্থ কি? অনিল শব্দের অর্থ হচ্ছে, আচ্ছা আগের প্রশ্নের ব্যাখ্যাটায় যাই। প্রাচীন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন হচ্ছে
চর্যাপদ। আর মধ্যযুগের বাংলা সাহিত্যের নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্য, নাথ সাহিত্য এবং মর্ষিয়া সাহিত্য। তাহলে এটা মনে রাখার চেষ্টা করবেন, প্রাচীন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন হলো চর্যাপদ। এটাই হচ্ছে বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন। আর মধ্যযুগের বাংলা সাহিত্যের নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্য, নাথ সাহিত্য এবং মর্ষিয়া সাহিত্য। আচ্ছা, পরের প্রশ্নে যাচ্ছি। অনিল শব্দের অর্থ কী? অনিল শব্দের অর্থ হচ্ছে বাতাস। এটা খুবই সোজা প্রশ্ন, ব্যাখ্যায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। অনিল শব্দের অর্থ হলো বাতাস। ভাষার সংবিধান কোনটি? ভাষার সংবিধান হলো ব্যাকরণ। ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে, এই ব্যাকরণটার প্রধান কাজ হচ্ছে ভাষার বিশ্লেষণ। ব্যাকরণ ভাষার অনুযায়ী ভাষাকে বর্ণনা করে থাকে। পরের প্রশ্নে ফিরে যাচ্ছি। হকার লোপের প্রবণতা কোন ভাষার অন্যতম বৈশিষ্ট্য? হকার লোপের প্রধানতা হচ্ছে চলিত ভাষারূপের অন্যতম বৈশিষ্ট্য। যেমন তাহারা থেকে তারা, এখানে হালোপ পেয়েছে। তাহলে হকার লোপের প্রবণতা হচ্ছে চলিত ভাষারূপের বৈশিষ্ট্য। প্রশ্নটা কিন্তু আসে, খুবই সোজা। আমরা অনেক সময় অনুধাবন করতে না পেরে এটা উত্তর দেই না, কিংবা ভুল উত্তর দিয়ে দেই। 9 নম্বর প্রশ্ন। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টি। সোজা মুখস্থ করে রাখবেন। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টি, এর মধ্যে 6টি হচ্ছে স্বরবর্ণ। পূর্ণমাত্রার স্বরবর্ণ হচ্ছে 6টি: স্বরেয়, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, রস্যৌ, দীর্ঘ। আর 26টি হলো ব্যঞ্জন বর্ণ। মনে রাখার চেষ্টা করবেন, বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টি, তার মধ্যে 32টির মধ্যে 6টি হচ্ছে স্বরবর্ণ। এটার খুব বেশি ব্যাখ্যায় যাচ্ছি না। আচ্ছা, না, ব্যাখ্যাটা আমি করে দিচ্ছি। স্বরবর্ণ হচ্ছে পূর্ণমাত্রা হচ্ছে 6টি, স্বরবর্ণ অর্ধমাত্রা আছে 1টি এবং মাত্রাহীন হচ্ছে 4টি। ব্যঞ্জন বর্ণ পূর্ণমাত্রা 26টি, অর্ধমাত্রা হচ্ছে 7টি এবং মাত্রাহীন হচ্ছে 6টি। আপনারা পজ করে এই জিনিসটা মুখস্থ করে ফেলবেন সবাই। উচ্চারণ স্থান অনুসারে প বর্গের বর্ণগুলো কি নামে পরিচিত? আচ্ছা, এখানে আপনি মুখস্থ না করলেও হবে। আপনি যদি পুরো যদি বর্ণমালার চার্টটা দেখেন, সেটা আপনি দেখেও বুঝতে পারবেন। কিন্তু আপনার যেহেতু খুব কম সময় থাকে, আমরা যে পরীক্ষাগুলোয় দেই, এই পরীক্ষাগুলোয় কিন্তু আপনার খুব কম সময় থাকে। এখানে আপনার দেখে একেবারে সরাসরি উত্তর দিয়ে দিতে হয়। সেই ক্ষেত্রে আপনার এগুলো আপনি মুখস্থ রাখবেন। কয়টা স্বরবর্ণ পূর্ণমাত্রা আছে, অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টা, মাত্রাহীন কয়টা, এই সব কিছু আপনি মুখস্থ রাখবেন। ছোট্ট জিনিস, কিন্তু এই জায়গা থেকেই 1 মার্কস প্রতিবার আসে। উচ্চারণ স্থানের নাম অনুসারে প বর্গের বর্ণগুলো কি নামে পরিচিত? উচ্চারণ স্থানের নাম অনুসারে প বর্গের বর্ণগুলো হচ্ছে ওষ্ঠবর্ণ নামে পরিচিত। প, ফ, ব, ভ, ম। প, ফ, ব, ভ, ম এগুলো ওষ্ঠবর্ণের নামে পরিচিত। ওষ্ঠ শব্দের অর্থ হচ্ছে ঠোঁট। আপনি প উচ্চারণ করেন, 2 ঠোঁটের মাঝখান থেকে এটি উচ্চারিত হয় বলে এগুলোকে ওষ্ঠবর্ণ বলা হয়ে থাকে। তন্ময়ের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? তন্ময়ের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে তৎ প্লাস ময়, তন্ময়। তন্ময় হচ্ছে তৎ প্লাস ময়, তন্ময়। বিপদে মোরে রক্ষা করো চিহ্নিত শব্দের কারক ও বিভক্তি কি? বিপদে মোরে রক্ষা করো, এটি হচ্ছে অপাদানের সপ্তমী বিভক্তি। আমরা ব্যাখ্যায় যাচ্ছি। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বাক্যটি দ্বারা রক্ষিত বোঝাচ্ছে
কোনো কিছু দ্বারা গৃহীত, রক্ষিত, ভীত, জাত এই সব বুঝাইলেই সেটা অপাদান করো। আর বিপদে এটা এ কারণে এটা সপ্তমী বিভক্তি। পরের প্রশ্ন, পিপা কোন ভাষার শব্দ? পিপা, তেলের পিপা। আমরা আলিবাবা 40 চোরের গল্প শুনছি, মনে আছে সবার? তেলের পিপা, এইটা সেইটা। পিপা, পিপা শব্দটা এখানে পিপা শব্দটি হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। মনে রাখার চেষ্টা করবেন, মুখস্থ রাখবেন। পিপা হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। নিচের কোনটি বাকযন্ত্রের অঙ্গ প্রত্যঙ্গ নয়? নিচের কোনটি বাকযন্ত্রের প্রত্যঙ্গ নয়? 14 নম্বর প্রশ্ন। বাকযন্ত্র মনে হচ্ছে যেখান থেকে কোনো কিছু উচ্চারিত হয়। কান থেকে উচ্চারিত হয় না, ফুসফুস থেকে উচ্চারিত হয়, জিহবা থেকে উচ্চারিত হয়, নাক থেকে উচ্চারিত হয়। ইয় হচ্ছে নাক থেকে উচ্চারিত হয়। উমো নাক থেকে উচ্চারিত হয়। জিহবা থেকে উচ্চারিত হয় কোনোটা ফুসফুস তাড়িত বাতাস বাইরের দিকে বের হয়ে আসে। সব মিলায় কোনো না কোনোটাই এটা, এই কান বাদে অন্য তিনটা কোনো না কোনোভাবে বাকযন্ত্রের অঙ্গ প্রত্যঙ্গ। একটু খেয়াল করে দেখবেন। যে পরের প্রশ্নে ফিরে যাচ্ছি, 15 নাম্বার। যে বর্ণ উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে না তাকে কি বলা হয়? স্বরতন্ত্রী কাঁপে না তাকে বলা হয় অঘোষ বর্ণ। এখন বর্গের কোনটা অঘোষ কোনটা ঘোষ এই ব্যাখ্যায় যাচ্ছে না, এইটা আপনার মুখস্থ করে ফেলা লাগবে। যে বর্ণ উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে না, এইটা এইভাবে যদি সরাসরি প্রশ্ন আসে তাহলে আপনি অঘোষ দিয়ে চলে আসবেন। লও তুমি যত পারো শাস্ত্রের সন্ধান, এটা কার লেখা? লও তুমি যত পারো শাস্ত্রের সন্ধান, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্তের। ঈশ্বরচন্দ্র গুপ্তের এই লাইনটি ঈশ্বরচন্দ্র গুপ্তের শাস্ত্রপাঠ থেকে নেওয়া হয়েছে। তাহলে এটা ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সোয়া শব্দের বিশেষণ কোনটি? সোয়া শব্দের বিশেষণ হচ্ছে 7 ক নাম্বার, সাহিত্য। ইনভয়েস শব্দটির বাংলা পরিভাষা কি? ইনভয়েস শব্দটির বাংলা পরিভাষা হচ্ছে চালান। দল ছাড়া কোন সমাসের উদাহরণ? দল ছাড়া হলো পঞ্চমী তৎপুরুষ সমাসের উদাহরণ হচ্ছে দল ছাড়া। পূর্বপদে পঞ্চমী বিভক্তি হতে থেকে চে এগুলোর লোপ হলে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলা হয়। তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলা হয়। পূর্বপদে হতে থেকে চে মনে রাখার চেষ্টা করবেন। যেমন দল ছাড়া হচ্ছে দল থেকে ছাড়া, দল ছাড়া। খাঁচা ছাড়া, খাঁচা থেকে ছাড়া। এখানে থেকে হতে থেকে চেয়ে পূর্বপদে লোপ পেয়ে মানে যে সমাসটা হয় তাকে বলা হয় পঞ্চমী তৎপুরুষ সমাস। পঞ্চমী বিভক্তিগুলো হচ্ছে হইতে থেকে চেয়ে। সুতরাং পূর্বপদে হইতে থেকে চেয়ে লোপ পেয়ে যে সমাস হয় তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলা হয়। যেমন খাঁচা ছাড়া, বিলাত থেকে ফেরত, তারপরে প্রাণের চেয়ে প্রিয়, এগুলো সবই হচ্ছে প্রাণপ্রিয়, এগুলো সবই হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাসের উদাহরণ। শ্যামলতা এ পদের বিশেষণ রূপটি কোনটি? শ্যামলতা এ পদের বিশেষণ রূপটি হচ্ছে শ্যামল। অপশন সি হচ্ছে শ্যামল। অনুরূপে মধুরতা থেকে মধুর বিশেষণ, বিশেষ হচ্ছে মধুরতা, মধুরতা থেকে মধুর। চতুরতার থেকে চতুর, এই দুইটাও মনে রাখার চেষ্টা করবেন। 20টি প্রশ্নের আয়োজন ছিল আজকে। আপনারা পুরো আয়োজনটি ব্যাখ্যাসহ দেখলেন। এটি মনে রাখার চেষ্টা করবেন, প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করবেন, আর পড়াশোনার মধ্যেই থাকবেন।
আল্লাহ তাআলা সবাইকে একটা জিনিস সময় সমানভাবে দিয়েছে, যে একটা দিনের সময় কিন্তু আল্লাহ তাআলা সবাইকে সমানভাবে দিয়েছে। আপনি যদি আপনার দিনের মূল্যবান সময়গুলো সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে সেটা আপনার চাকরির প্রস্তুতির জন্য আরও বেশি ফ্রুটফুল হবে। সবাই ভালো থাকবেন, সবার প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম।